নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলা। আমি দীপ আর আমার সাথে রয়েছে স্বাতি। নমস্কার। আগামীকাল কলকাতায় ভোট। উত্তর কলকাতার একদিকে তৃণমূল প্রার্থী রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি প্রার্থী তাপস রায়। কি মনে হচ্ছে দীপ, কার হাতে যাবে উত্তর কলকাতা? দেখো স্বাতি, উত্তর কলকাতা বলা খুবই মুশকিল, কারণ আমরা জানি যে উত্তর কলকাতার দীর্ঘদিনের সাংসদ থেকেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে তাপস রায়, তিনি কিন্তু একদম ঘরের ছেলে উত্তর কলকাতার এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। আমরা জানি যে উনি কিন্তু বরানগরের বিধায়ক ছিলেন। ঠিক কিছুদিন আগে, ভোটের কিছুদিন আগেই তিনি কিন্তু দল ছেড়ে দেন, কারণ তিনি বলেছিলেন, বিরোধিতা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই দলের কাজে আসেন না। তিনি অভিযোগ ছুড়েছিলেন সাংবাদিকদের দিকে তাকিয়ে। এবং আরেকটিও বিষয়, তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 5 বছরে কোথাও দেখা যায়নি, ঠিক ভোটের মুখে তাকে দেখা যাচ্ছে। এই একটা বড় প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন তাকে যাতে প্রার্থী না করা হয়, যদি করা হয় তাহলে তিনি কোনো তার প্রচারে যাবেন না। এমনকি শুধু এটাও নয়, কুণাল ঘোষও কিন্তু এই বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন। পরের দিকে কিন্তু দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কুণাল ঘোষকে, এটা কিন্তু আমরা দেখেছি। তবে কে জিতবে এবং আসলেও কি এটা জেতার লড়াই নাকি ভোট কাটাকাটির লড়াই, এই প্রশ্নটা একটা থেকে যাচ্ছে স্বাতি। কারণ যদি বলি তোমাকে, আমি দেখাচ্ছি। এই যে কারণটা কি, যে তাপস রায় দল চেঞ্জ করে আসার পরে তার কিছু তৃণমূল যারা তার সৈনিক, তাপস রায়কে যারা ফলো করে, তারা কিছুটা হয়তো তাপস রায়ের দিকে কোনোভাবে এগিয়ে যাবে এমন তো সন্দেহ থাকতেই পারে। এবং তার পাশাপাশি আরেকটা এটা মাইনাস পয়েন্ট রয়েছে, যে সকল তৃণমূল কর্মীরা তাপস রায়কে এতদিন ধরে তার সাহায্যে, তার ভালোবাসায় ছিলেন, তাপস রায়ের দল চেঞ্জে কিন্তু সেটা একটা নেগেটিভ সাইড, যে তারা হয়তো তাপস রায়ের উপর রাগ করে তাপস রায় ঘেঁষা না হয়ে পুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যেতে পারে, কারণ তারা হয়তো কোনোভাবে দলের প্রতি দায়বদ্ধ। এটাও কিন্তু দেখা যেতে পারে, কারণ এই লড়াইটা অত্যন্ত মুশকিলের লড়াই। শুধু আরেকটিও বিষয়, যে তাপস রায় কিন্তু বারবার দাবি করেছেন যে উত্তর কলকাতায় তিনি এবারে জয়ী প্রার্থী। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এটাকে অবহেলায় ফেলে দিয়েছে, এই জিনিসটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং এই নিয়ে একটা প্রতিবেদন আমরা করেছি কালকে, আমরা সাধারণ মানুষের রায় জেনেছি। এবং তার পাশাপাশি এই আরেকটিও প্রতিবেদন দেখাবো, যে উত্তর কলকাতার যে সকল ইভিএম মেশিন, স্ট্রং রুম এবং ভোট কর্মীরা যারা রয়েছেন তারা আসছেন ইভিএম মেশিন নিয়ে, তারা নিজের মতন বুঝে বুঝে জিনিসপত্র নিয়ে, ফর্ম গুলো যে সকল 17 ফর্ম, 16 ফর্ম, এই সকল নিয়ে যে যাচ্ছে, এই দুই প্রতিবেদন একবার আপনাদের দেখাবো। সাধারণ মানুষের রায় আমরা দেখলাম। এখন সময় একটা বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। দেখতে থাকুন নিউজ ইউএনআই বাংলাকে। Is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, SME loan, car loan, इंश्योरेंस। सो लेट मत कीजिए, जल्दी से वेलमेंट फाइनेंस के वेबसाइट पे जाइए, नीचे दिए हुए नंबर पे कांटेक्ट कीजिए। নমস্কার, আবারও ছোট্ট বিরতির পর আমরা চলে এসেছি ইউএনআই বাংলায়। যে খবর আপনাদের দেখালাম, অর্থাৎ উত্তর কলকাতার সাধারণ মানুষ কি বলল সে তো শুনলেন, এবং তার পাশাপাশি ভোট কর্মীরা, অর্থাৎ উত্তর কলকাতার যে সকল ইভিএম মেশিন যাবে, সে সকল মেশিন নিয়ে তারা কিন্তু এখন প্রায় বুথের দিকে রওনার পথে। এবং এরপরে যেটা আসবো সব থেকে হট টপিক, অর্থাৎ এই যে 9টি কেন্দ্রে ভোট হবে, তার থেকে কিন্তু যেই জায়গা খুব উত্তপ্ত, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অনেক আগের থেকেই মোতায়েন। বুঝতেই পারছেন কোন জায়গা? বসিরহাট। বসিরহাটের সব থেকে বড় ইস্যু সন্দেশখালীর অভিযোগ। কেন অভিযোগ বলছি? কারণ এখনো বিচারাধীন। এই নিয়ে একটা কথা বলি স্বাতি, যে রেখা পাত্র, সেখানকার বিজেপি ক্যান্ডিডেট, যাকে প্রধানমন্ত্রী নিজে ফোন করেছেন, কথা বলেছেন, তিনি নিজে অভিযোগ তুলেছেন তার উপর অত্যাচার করা হয়েছে, এবং তারপরেই বিজেপি ক্যান্ডিডেট সে। অন্যদিকে বসিরহাট এখন তৃণমূলের গড় বলা চলে।
এবার কার জেতার সুযোগ আছে স্বাতি? দেখো দীপ, বিজেপি প্রার্থী রেখা পাত্র যেরকম অভিযোগ করেছেন যে তিনি এই অত্যাচারের তার উপরে এই অত্যাচারগুলো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন তার সাথে। কোথাও গিয়ে সন্দেশখালীর মানুষ তো চাইবে যে ঘরের মানুষের বা ঘরের মেয়ের উপরে যে অত্যাচারগুলো হয়েছে সেখানে দাঁড়িয়ে ঘরের মেয়েকে সেখানে একটা জায়গা করে দিতে হয়তো তৃণমূলের, যতদূর মনে হচ্ছে যে তৃণমূলের ভোট বাক্সে এবারে এই অভিযোগের জেরে কিছুটা হয়তো প্রভাব পড়তে পারে। একদম স্বাতি, তুমি এটা বললে একদম ঠিক বলেছো যে কোথাও গিয়ে কিন্তু এই সন্দেশখালী ঘটনা, অর্থাৎ বসিরহাটের মধ্যে যে সন্দেশখালী পড়ছে সেখানে কোথাও গিয়ে কিন্তু একটা ভোট বাক্সে এফেক্ট পড়বে। কিন্তু আরেকটি বিষয় আছে স্বাতি, যেটা আমাদের ভুললে চলবে না। একটা ভিডিও, ভাইরাল ভিডিও, সেখানকার মন্ডলের একজন অর্থাৎ বিজেপির নেতা একজন, তিনি একটা ভিডিও ভাইরাল হলো যে তিনি বলছেন যে টাকা দিয়ে নাকি এই অভিযোগ করানো হয়েছিল থানায়। এই ব্যাপারটাকে কি কোনোভাবে বিশ্লেষণ করলে তৃণমূল কোথাও এগিয়ে আছে না বলা চলে না? কি মনে হয়? যদি আমরা সেই ভিডিও বিশ্লেষণ করি তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তৃণমূলের, আমরা এমনকি দেখেওছি অভিষেক ব্যানার্জি বলেছেন যে শাহজাহানকে গ্রেফতার করার আগে আরো একটু জেরা করা দরকার ছিল, আর একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। তো সে সমস্ত দিক থেকে দেখলে দেখো কোথাও গিয়ে যেরকম বিজেপির জেতার চান্স রয়েছে সেরকম ভাবে তৃণমূলের না হারার চান্সও কিন্তু রয়েছে। একদম 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 আমরা শুনলাম যে এই বসিরহাটের ক্যান্ডিডেটদের মধ্যে কারা কতটা লড়াই দেবে বা দিতে পারবে, যেখানে কনক্লুশন যে ভোটের আগে তো বলা যায় না কে জিতবে, তবে যে কথাগুলো, যে বিষয়গুলো, যে অভিযোগগুলো, যে এফেক্ট গুলো পড়ে এই ভোট বাক্সে, সেটা নিয়ে শুধু একটু আলোচনা। তবে একটা প্রতিবেদন দেখে নেব যে এই যে সন্দেশখালী, বকখালী, বিভিন্ন জায়গায় বসিরহাটের যে দ্বীপগুলো রয়েছে সেখানে বিভিন্ন বুথ কর্মীরা ইভিএম নিয়ে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে এবং নৌকা করে, একদম নৌকায় ভিড়ে ঠাসা তারা যাচ্ছেন। সেই প্রতিবেদন একবার দেখে নিন। মেশিন নিয়ে যাওয়া হচ্ছে, বুথ কর্মীরা যাচ্ছে। দীপ, এবার আমরা যাব দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় একদিকে তৃণমূল প্রার্থী রয়েছেন মালা রায়, অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন দেবশ্রী চৌধুরী। আমরা যদি দেখি তৃণমূল প্রার্থী যিনি মালা রায় রয়েছেন তার সাথে আমাদের মমতা ব্যানার্জির একটা সুসম্পর্ক রয়েছে, অন্যদিকে দেবশ্রী চৌধুরীও কিন্তু একজন লড়াকু বিজেপি প্রার্থী। কি মনে হচ্ছে তোমার এই ব্যাপারে? দেখো স্বাতি, তোমাকে আমি প্রথমেই বলবো যে একদম ঠিক বলেছো। মুখ্যমন্ত্রীর সাথে মালা রায়ের সম্পর্ক অর্থাৎ একদম কাছের, অনেক আগের থেকে মুখ্যমন্ত্রীর সাথেই লড়াই করেছেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন 100 দিনের টাকার যে ধর্ণা সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে তাকে দেখা গেছে। এবং তিনি কেবল মুখ্যমন্ত্রীর কাছের বলাটাও ভুল, এই তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো সৈনিক এবং লড়াকু নেত্রী হিসেবে বারবার পরিচয় দিয়েছেন। এদিকে দেখলে তিনি কিন্তু দীর্ঘদিনের সাংসদ থেকেছেন। তবে একটা জিনিস তোমাকে বলে দিই যে এই যে দেবশ্রী চৌধুরী বিজেপির যিনি এবারের ক্যান্ডিডেট, তিনিও কিন্তু বিভিন্ন লড়াই, অর্থাৎ রাজ্য যে বিভিন্ন বঞ্চনার এরকম অভিযোগ যখন এসছে তখন কিন্তু রাস্তায় নেমে লড়াইতে এই দেবশ্রী চৌধুরীকে দেখা গেছে। তবে এদের দুজনের মাঝখানেও একজনকে বাদ দিলে কিন্তু হবে না, সায়রা শাহ হালিম, তিনিও কিন্তু লড়াই দিয়েছেন। কিছুদিন আগেই জানি আমরা ঠিক এই দক্ষিণ কলকাতায় একটি বড় বিল্ডিং ভেঙে পড়ছে এবং তার পাশাপাশি শুধু তাই নয়, প্রচুর ইল্লিগাল কনস্ট্রাকশন। সেখানে কিন্তু এই যে সিপিএম এর প্রার্থী সায়রা শাহ হালিম, তিনি কিন্তু বারবার অভিযোগ করেছেন, বারবার প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয়গুলি কিন্তু রয়েছে। তবে যেটা বলার যে এখানে হয়তো হতে পারে ভোট কাটাকাটির লড়াই, কারণ এখানে মালা রায়ের যে স্ট্যান্ড, একদম বলা চলে মালা রায়ের গড় দক্ষিণ কলকাতা, এটা বলাটা খুব একটা ভুল নয়। তবে আবার সায়রা শাহ হালিমও কিন্তু একদম সেখানকারই, একদম তারও গড় বলা চলে। দেবশ্রী চৌধুরীও তারও গড়। মানে লড়াইটা এত পেঁচালো যে কে জিতবে। তবে কিছুটা সংখ্যক মানুষের রায় যেটা বলছে, যেটা সেখানে কিন্তু কিছুটা মালা রায় এগিয়ে রয়েছে বললে খুব একটা ভুল হবে না। স্বাতি,
আমরা একটা বিরতি নিয়ে নেবো, বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। আপনারা দেখছেন নিউজ ইভেনআই বাংলা। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলা। আমরা ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। এবারে যেদিকে তাকাবো সেটা হচ্ছে যাদবপুর, অর্থাৎ নতুন মুখ, দুটো নতুন মুখ, সায়নী ঘোষ, সৃজন ভট্টাচার্য এবং তার পাশাপাশি পুরনো একটি মুখ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। কে জিততে পারে? লড়াইটা কোন দিকে আগাবে কি মনে হয়? দেখো, দুজনেই একেবারে নতুন মুখ রয়েছে এবারে। টিএমসির পক্ষ থেকে রয়েছে সায়নী ঘোষ এবং সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছে সৃজন ভট্টাচার্য। আমরা যদি দেখি, সায়নী ঘোষ কিন্তু এর আগে ছিলেন একজন বামপন্থী। কিছুদিন যাবত তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এবং তৃণমূলের একজন যুগনেত্রী হিসাবে আমরা ওনাকে দেখেছি। এখন একেবারে দুজন নতুন মুখ, নতুন প্রজন্ম এগিয়ে আসছে লোকসভায়, একেবারে এবার লোকসভার প্রার্থী। কিরকম কিভাবে তারা গুরুদায়িত্বটাকে পালন করবে সেটাই দেখার। তোমার কি মনে হচ্ছে যে তারা কতটা তাদের গুরুদায়িত্ব সামলাতে পারবে? দেখো, আমার যা মনে হয় এবারে লড়াইটা সেখানেও খুব জোরালো। কারণ একদিকে সায়নী ঘোষ, অর্থাৎ তুমি যেরকমটা বললে যে হ্যাঁ তিনি এক সময় বামপন্থী ছিলেন, সেই ছবি একবার আমার এখনো মাথায় আসছে যে একটি টলিউড এবং টলিপাড়া নিয়ে একটি ঝামেলা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি কিন্তু খুব গলা উঁচু করে বক্তব্য রেখেছিল। সেই ছবিটাও কিন্তু এখন আমার সেই মনে পড়ছে। সেখানে আমিও ছিলাম প্রতিবেদন গ্রহণ করতে, অর্থাৎ সেখানে খবর সংগ্রহ করার জন্য। এবং আমার ঠিক মনে পড়ছে যে লাস্ট আমি যদি দেখি যে বিভিন্ন মঞ্চে, তৃণমূলের বিভিন্ন মঞ্চে নেত্রীর পাশে গলা উঁচু করে তৃণমূলের হয়ে বলতে এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে লড়তে, সেই দিক দিয়ে কিন্তু তৃণমূল এগিয়ে আছে বললে খুব একটা ভুল হবে না। আবার একটু ভুল হবে, কারণ বামের যে প্রার্থী সৃজন কিন্তু অনেকটাই লড়াকু। কারণ একদম ছাত্র রাজনীতি থেকে এসএফআই, তারপরে ডিওয়াইএফআই, এইভাবে যেভাবে ধাপে ধাপ এগিয়ে চলা এবং সংগঠন করা। যদিও সায়নীও সেই সময় সংগঠন করা একটা নেত্রী এবং বর্তমানেও ভালো নেত্রী হয়েছে, যুবর একজন পোস্ট হোল্ডার, সেখান থেকে একদম তৃণমূলের বিধায়কও নয়, একেবারে এমপি পদ অর্থাৎ সাংসদীয় পদ তিনি পেয়েছেন, প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। অন্যদিকে সৃজন কিন্তু খুবই লড়াকু এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে বিভিন্ন লড়াইয়ে রাস্তায় নেমে যে লাল ঝান্ডা নিয়ে সৃজনকে বিভিন্ন ভাবে প্রতিরোধ করতে, প্রতিবাদ জানাতে, সেই দিকে তারও কিন্তু কণ্ঠস্বর প্রায় বলা চলে চারিদিকে আছে। এটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না স্বাতী। তবে এখন যে প্রশ্ন, যে এই যে এসবের মাঝখানে বিজেপি, অর্থাৎ বিজেপির যে ক্যান্ডিডেট রয়েছে অনির্বাণ গাঙ্গুলি, তিনিও কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছেন। কারণ বিজেপির যে সিএএ এই লাগু হওয়ার পর বিরোধীরা বিভিন্নভাবে এনআরসি কে টানার চেষ্টা করেছে, সম্পর্কিত করার চেষ্টা করেছে। এই নিয়ে কিন্তু আজকে শান্তনু ঠাকুর, একজন মানে পিছিয়ে যাওয়া যারা বলে, যাদের বিরোধীরা বলে যে পিছিয়ে পড়ে যাওয়া যে সকল মতুয়া সম্প্রদায়ের একজন গৃহবধূকে কিন্তু এই সিএ তে ভুক্ত করে তাকে একদম সরাসরি তিনি প্রেস মিডিয়ায় বললেন যে এখন তাকে উদ্বাস্তু আর কেউ বলতে পারবেন না, অর্থাৎ তিনি এখন এই দেশের নাগরিক এবং এই সিএ কতটা ভালো সেটা নিয়ে কিন্তু তিনি একটা প্রেস কনফারেন্স করেছে। একবার সেদিকে নজর রাখবো, চলুন দেখে নিই। আজকে আমার প্রেস কনফারেন্স করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমি অনেক আগে বলে কিছুদিন আগেই বলেছিলাম যে পাকিস্তান থেকে যারা এসেছিলেন তাদের 15 জনকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে। আগামীতে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকেও কম বেশি সিটিজেনশিপ দেওয়া হবে। তো গতকাল আমাদের হোম মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিয়ে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে 7 জনকে, তাদের মধ্যে আমাদের ঠাকুরনগরের বড়া থেকেও আমাদের একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, যার নাম আমাদের শান্তিলতা বিশ্বাস, উনিও সিটিজেনশিপ
ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ যে সার্টিফিকেট সেটা কালকে হাতে পেয়েছে। এরকমভাবে নদিয়া, উত্তর 24 পরগনা থেকে 7 জনকে এই মুহূর্তে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষের কাছে এবং যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে এটা বলতে চাই যে আমাদের যে উদ্বাস্তু কথাটা বলা হয়, উদ্বাস্তু কথাটা তখনই ঘুচবে যখন এই সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, এই যে দেখুন আপনারা, এই সার্টিফিকেটটা যখন হাতে পাবে, আজকে থেকে আমাদের এই শান্তিলতা বিশ্বাস এবং তার পরিবারকে আর কোনোদিন কেউ কখনোই উদ্বাস্তু বলে চিহ্নিত করতে পারবে না, কারণ তারা অলরেডি ভারত সরকারের থেকে সিটিজেনশিপ পেয়েছে। তো আমার বক্তব্য ছিল এটাই যে আজকে যারা আমরা সামাজিক কর্মে, আমাদের বিভিন্ন খাতা কলমে কাগজে আমাদের যেখানে ব্যাপকভাবে সমস্যা হচ্ছিল, বিশেষ করে যে কোনো সার্টিফিকেট তৈরি করতে প্রশাসনের দ্বারস্থ হতে হয় এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে নেগলেক্টেড হই, সেই যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা, এই সমস্যাটা এই সার্টিফিকেটটা আর কোনো দিনও হবে না। ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ, কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন, ওনার পরিবার ভারতের সিটিজেন। এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। তো আমি বলতে চাই, যারা আজকে অপপ্রচার করেছিলেন যে সিটিজেনশিপ পেলে আপনার নাগরিকত্ব চলে যাবে, সরকারি সুবিধা চলে যাবে, আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে, আমি তাদের বলতে চাই উনি আমাদের সঙ্গে প্রেজেন্ট এখানে আছেন উপস্থিত, ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি, ওনার আধার কার্ড বাতিল হয়নি, রেশন কার্ড বাতিল হয়নি, প্যান কার্ড বাতিল হয়নি, কোনো কিছু বাতিল হয়নি, যা যা আছে সমস্ত কিছু আছে। উপরন্তু ভারত সরকারের স্বীকৃত এই সার্টিফিকেট ওনাকে উদ্বাস্তু তকমা থেকে চিরদিনের জন্য আজকে নিষ্কাশিত করল। তো আমি মনে করি যে সিটিজেনশিপ নেওয়া সকলের জরুরি। এই জিনিসটা আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি, যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুরক্ষা কবচের কাজ করছে। আপনারা ওনার কাছ থেকেও শুনবেন, ওনার প্রতিক্রিয়াও শুনতে পারবেন। আমি বলতে চাই আপনারা দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন। একটা বিরাট সংখ্যক মানুষের ভারতবর্ষে সিটিজেনশিপের দরকার আছে, আপনারা রাজনৈতিক কারণে এই অপপ্রচার করছেন এবং এই অপপ্রচার করে আপনাদের কোনো আদৌ লাভ হচ্ছে না। যে মানুষগুলোর ভারতবর্ষে সিটিজেনশিপ দরকার, যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপের মাধ্যমে আজকে তাদের ভারতবর্ষের বিভিন্ন সমস্যা থেকে তাদের সমাধান হওয়া উচিত, তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই সার্টিফিকেটটা জরুরি। আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন, আমি তাদেরকে বলতে চাই, ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস, আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন, ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন, ওনার কোনো কিছু দেখাতে হয়নি, কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি। এই কারণেই পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। তো যারা নিঃশর্ত করে চেঁচাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কিসের নিঃশর্ত? নাগরিকত্ব দেবে ভারত সরকার, তাতে আবার শর্তটা কিসের? তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে, যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন, আর যারা এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষা হয়েছে। তো আমি মনে করি যে সিটিজেনশিপ জরুরি, সিটিজেনশিপ নেওয়াটা জরুরি, বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আগত মানুষ তাদের। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7i বাংলা, সঙ্গে রয়েছে দীপ এবং আমি রয়েছে স্বাতি। এবার আমরা যাব একেবারে কলকাতার ভোটের অন্যতম একটি জায়গা দমদমে, যেখানে তৃণমূল প্রার্থী রয়েছেন সৌগত রায়, অপরদিকে রয়েছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, যিনি কিনা একজন প্রাক্তন তৃণমূল কর্মী। অপরদিকে বামে রয়েছেন সুজন চক্রবর্তী। দীপ, কি মনে হচ্ছে দমদমের মুকুট কার মাথায় উঠবে? দেখো, দমদমের মুকুট কার মাথায় উঠবে বলা খুব মুশকিল, কারণ এখানে যে সকল প্রার্থী রয়েছে অত্যন্ত পুরনো এবং লড়াকু। একদম বলা চলে যে বামেদের ক্ষেত্রে যদি আমি প্রথমে আসি, যে সুজন চক্রবর্তী অনেক পুরনো নেতা এবং ছাত্র নেতার থেকে উঠে আসা একদম সেই বাম কর্মী, সেই বাম জামানার সে নেতৃত্ব, মানে বিশাল একটা ফাইটের জায়গা হবে। অন্যদিকে তৃণমূলের সৌগত রায় একদম
কংগ্রেস আমলে বামেদের সাথে লড়াই, তারপরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন একসাথে হাতে হাত মিলিয়ে যে লড়াই লড়েছেন সেই নন্দীগ্রাম থেকে, সেটা তো একদমই ভোলা যাবে না। একদম সব থেকে বড় ইস্যু, কারণ ওই সময়টা ছিল একদম টার্নিং পয়েন্ট পশ্চিমবঙ্গের জন্য। সেই সময় সৌগত রায়ের লড়াই এবং দমদম লোকসভায় দীর্ঘদিনের সাংসদ, সেই সাংসদ পদ কি রাখা সম্ভব? কারণ দমদমে একটা ছোট্ট সমস্যা রয়েছে বা বৃহৎ বড় সমস্যা, সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থায়। যে খাল রয়েছে সেই খালের কিন্তু সংস্কারের জন্য কাজ চলছে ইতিমধ্যে, তাও কিন্তু এখন অনেকটা কাজ বাকি। সেই ক্ষেত্রে কিন্তু দমদমের মানুষ কোথাও গিয়ে একটু রাগান্বিত হতেও পারে। আবার দেখা যায় যদি বলা চলে দমদম পুরো লোকসভাটা, অর্থাৎ কামারহাটি, বরানগর, সমস্ত দিকেই কিন্তু কিছুটা একটু এফেক্ট আছে জলের সমস্যা, তবে অনেকটাই মিটেছে। এবং সব থেকে বড় ব্যাপার, সৌগত রায় যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু প্রত্যেক বছর, অর্থাৎ এই যে 5 বছর অন্তর অন্তর যে লড়াই হয়, সেই 5 বছর লড়াইয়ে কিন্তু তৃণমূল কর্মীরা বলছেন তাকে মাঠে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে কিন্তু সৌগত রায়কে ডাকলেই তারা পায়, এমনটা বলছেন। অন্যদিকে বামের দিকেও কিন্তু এবার অনেকটাই সুযোগ, কারণ আমরা যদি মিছিলের দিকে দেখি, অর্থাৎ প্রচারের যে মিছিল, এবার কিন্তু বাম পিছিয়ে নেই। যেই দমদমের যে সকল মিছিল হয়েছে সে সকল মিছিলে কিন্তু বামের যে মিছিল হয়েছে সেখানেও কিন্তু অনেকটা ভিড় দেখা গেছে আগের তুলনায়। যে 19-এর আমরা মিছিল দেখেছি, এবছর অনেকটাই ভিড়। এবং তার পাশাপাশি শিলভদ্র দত্ত যিনি রয়েছেন বিজেপির, যেমনটা বললেন, হ্যাঁ, প্রাক্তন সময় তিনি কিন্তু তৃণমূলের একজন সৈনিক ছিলেন, তারপরেই পরিবর্তন হয়ে তিনি বিজেপিতে আসেন। এবং যদি আমরা 21-এর দিকে তাকাই, বিধানসভা ভোটে কিন্তু 21-এর সময় তিনি কিন্তু ভোটে দাঁড়ান, অর্থাৎ বিধায়ক পদের জন্য তিনি বিজেপির থেকে দাঁড়ান। সেখানে কাজল সিনহা তিনিও দাঁড়িয়েছিলেন, সেখানে কিন্তু কাজল সিনহার কাছে তিনি হেরে যান। এবং যদিও খুব দুঃখের ঘটনা, কাজল সিনহা পরবর্তীকালে করোনায় মারা যান। তারপরে কিন্তু আবার বাই ইলেকশন হয়, সেখানে শিলভদ্র দত্ত আর দাঁড়াননি। তবে এবার বিষয় হচ্ছে শিলভদ্র দত্ত কিন্তু বিজেপির একজন বরিষ্ঠ নেতা বলা চলে। বিজেপিতে যোগদানের পর বিভিন্নভাবে তিনি কিন্তু রাস্তায় নেমেছে এবং এখন বলা চলে যে দমদম একেবারেই খুবই জটিল, একদম পরিষ্কার কথায়। কারণ এখানে যে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি, সৌগত রায়, সুজন চক্রবর্তী, শিলভদ্র দত্ত, এই তিনজন কিন্তু একেবারে পুরনো এবং অনেক প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব বলা চলে, প্রার্থী বলা চলে। এই দিকে কিন্তু কোনো সন্দেহ থাকবে না। তবে এই ভোটের আলোচনা স্বাতি হলো, এরপর কালকে আমরা ভোটের বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে তো আসবোই, তার জন্য চোখ রাখতে হবে ইউএনআই বাংলায়। তবে একটা ছোট্ট প্রতিবেদন যে উত্তরের এই ভোট আবহে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং সারা দেশের এই ভোট আবহে একটু সমস্যা, জলের সমস্যা, যা একটু বলা চললে ভুল, মাফ করবেন, বিশাল বড় সমস্যা। যে পানীয় জল নিয়ে যে সমস্যা হচ্ছে সেই দিকে একবার নজর রাখবো। এবং সেখানকার শিলিগুড়ির যে মেয়র রয়েছেন তিনি কি জানালেন একবার দেখে নিন। প্রথম কথা হচ্ছে সহনশীলতা, ধৈর্য আর ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা তাদের এই বিক্ষোভটাকে গ্রহণ করেছি এবং এটা বেশ জাজ গণতন্ত্রের মানুষের উপরে ছেড়েছি। আর কিছু কি করব, খালি প্রার্থনা করি এদের চৈতন্য উদয় হোক, এদের শুভবুদ্ধির উদয় হোক। আজকে 75 বছর 76 বছর বয়সে এক ব্যক্তির যদি শুভবুদ্ধি উদয় না হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওরা তো ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি। প্রার্থনা করব যে হে ঈশ্বর, হে সর্বশক্তিমান, এদের চৈতন্য উদয়। আপনারা দেখলেন জলের সমস্যা 2 তারিখ পর্যন্ত বলেছে পানীয় জল কিনে খেতে, অর্থাৎ লম্বা লাইন এবং নদীর জলে বাধা। তবে 2 তারিখ 3 তারিখের পর আবারও স্বাভাবিক হবে এমনটাই জানালো। সমস্ত খবরের আপডেট জানতে চোখ রাখুন ইউএনআই বাংলায়। নমস্কার। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.